সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকুলিয়া, চান্দগাঁও সহ অনেক জায়গায় পানি জমে আছে। ভারী বৃষ্টির পর নিচু এলাকায় পানি জমতে শুরু করে, কোথাও হাঁটু পানি, কোথাও আবার এর চেয়ে বেশি। এই অবস্থায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে আগ্রাবাদ, চকবাজার, বাকুলিয়া, কাজিরহাট, হালিশহর ও চান্দগাঁওয়ের বাসিন্দারা। বেশ কিছু এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বন্দরনগরে জলাবদ্ধতার খবর সংগ্রহ করছেন সহকর্মী রুনা আনসারি, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। রুনা, এই মুহূর্তেও তো বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে নতুন করে আর কোনো এলাকায় জলাবদ্ধতার খবরাখবর রয়েছে কিনা আপনার কাছে, এবং যেসব জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি নিরসনে কোনো উদ্যোগ বা তৎপরতা কি দেখতে পাচ্ছেন? ডোনা, আমরা কিছুক্ষণ আগে জেনেছি চট্টগ্রামের আগ্রাবাদে যে সিডিএ কলোনি রয়েছে সমান পানি, পুরো এলাকাতেই কিন্তু পানির মধ্যেই আটকে আছে সিডিএ কলোনির সব বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের যে কাপাসগোলাতে কিন্তু কোমর থেকে বুক সমান পানি, এবং চকবাজার, কাপাসগোলা, বহদ্দারহাট এই রাস্তাটি পুরাটাই কিন্তু এভাবে জলমগ্ন হয়ে আটকে আছে, জলাবদ্ধতার মধ্যে সাধারণ মানুষ আটকে আছে। আমরা সকালে দেখেছি, সকাল থেকে সিটি মেয়র তিনি বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন, যেখানে পরিষ্কারের বিষয় সেটি তিনি তদারকি করেছেন। কিন্তু তদারকি করলেও যেহেতু বৃষ্টির পরিমাণ অনেক বেশি, বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে কিন্তু এখন আর কোনো কাজ হচ্ছে না, যার কারণে পানির যে স্রোত সেটি বাড়ছে। একদিকে হচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি, একদিকে হচ্ছে জোয়ারের পানি, সব মিলিয়ে কিন্তু নির্বাচন গুলো কিন্তু পানি যে পরিমাণ সেটি আরো বাড়ছে, সেটি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। নতুন করে প্লাবিত হয়েছে চট্টগ্রামের যে 16 শহরের জায়গাটি, এবং আগ্রাবাদের সিডিএ কলোনি এবং সিবিএস কলোনি, আগ্রাবাদ ব্যাংক কলোনি এবং হালিশহর এই জায়গাগুলো কিন্তু নতুন করে পানির যে স্রোত সেটি বাড়ছে। এবং দুপুরের পরে কিন্তু যেখানে আগ্রাবাদের যে জায়গাটি, সেখানে কিন্তু জোয়ারের পানির সাথে মিলিয়ে সেখানে এক বুক সমান কিন্তু পানি হয়েছে বলে আমরা জেনেছি। সিটি মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছিল পানি কিন্তু অনেক জায়গায় নেই, কিন্তু আমরা যেটি দেখছি চট্টগ্রামের প্রবর্তক মোড়, যেটিতে গত 2 মাস আগের বৃষ্টিতে এক থেকে বুক পানি ছিল, পানি এখন যে নিষ্কাশনের ব্যবস্থা এই মুহূর্তে করা হলো, কোনো ফলপ্রসূ কোনো ফল পাওয়া যাবে না, কারণ হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, যার কারণে পানি কমানো কোনো পানি এখান থেকে নিষ্কাশনের কোনো সুযোগ নেই। এবং বৃষ্টি যদি না কমে তাহলে পানি আরো বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেশি বাড়বে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি আরো টানা হতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। চট্টগ্রামের মানুষ, সাধারণ মানুষ যারা নির্মাণস্থলে আছে, তারা কিন্তু পানির মধ্যে বন্দী হয়ে আছে এবং দুর্ভোগ তাদের কিন্তু শেষ হচ্ছে না, এটাই আমরা দেখছি। জি রুনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত 9টায় জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বেড়ে গেছে, ফলে বৈরী পরিস্থিতিতে তিন্দু ও রেমাক্রি এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী কময়ং মার্মা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কমই, ভারী বর্ষণের কারণে কোথাও পাহাড় ধসের কোনো ঘটনা কি ঘটেছে কিনা, এবং শতাধিক পর্যটক আটকা পড়ার খবর তো আমরা পেয়েছি, তারা কোথায় কি অবস্থায় রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? জি দোলা, গেল রোববার থেকে আজকে পর্যন্ত যে 3 দিনের টানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বেড়েছে, বা নদীতে পানি বাড়ার কারণে নদীর তীরবর্তী যে এলাকাগুলোতে যে বসবাসরত যে নিম্ন আয়ের মানুষজন আছেন, তাদের কিছু ঘর বাড়ি ডুবে গেছে। এবং এই যে টানা বর্ষণের কারণে বড় ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা না ঘটলেও কিছু রুমা থানচি এবং রুমা এবং বান্দরবান রোয়াংছড়ি সড়কে কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে হতাহতের খবর আমরা পাইনি। এবং এই যে থানচিতে যে তিন্দু এলাকায় যে শতাধিক পর্যটক আটকে পড়েছে, সেই বিষয়টির ব্যাপারে আমি জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন
বিজিবি স্থানীয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের যে কিছু পর্যটককে থানচি সদরে নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি বুঝে আরো কিছু সব পর্যটককে থানচি সদরে নিয়ে এসে বান্দরবান সদরে নিয়ে আসা হবে এবং বান্দরবানে যে নিম্নাঞ্চল যদি প্লাবিত হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন তারা প্রস্তুত আছেন দুর্যোগ মোকাবেলায়। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোমল, আপনাকে ধন্যবাদ। মৌসুমী স্থলনিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে 4 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত জেলায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেইজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি এবং ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের শেষ 16-র লড়াইয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। মোহাম্মদ সালাহর এখন ইতিহাস গড়ার সুযোগ। বিপরীতে 3 পরিবর্তন নিয়ে কোয়ার্টারে ওঠার মিশন স্কালোনির শিষ্যদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10টায়। নবাগত কেপ ভার্দে বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে আলবিসেলেস্তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ মিশর, যাদের বিপক্ষে পূর্ব অভিজ্ঞতা খুব বেশি নেই স্কালোনির শিষ্যদের। 2008 সালে এক প্রীতি ম্যাচে 2 দলের একমাত্র দেখায় আর্জেন্টিনা জিতেছিল 2-0 গোলে। শেষ 16-র ওঠার মিশনে ভার্দেকে হারালেও দলের পারফরমেন্সে বেশ কিছু ঘাটতি দেখছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশেষ করে বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারা বিষয়টি তাকে ভাবাচ্ছে। তাই মিশরের বিপক্ষে শুরুর একাদশে 3টি পরিবর্তনের পরিকল্পনা তার। লক্ষ্য দলে গতি বাড়ানো এবং 39 বছর বয়সী মেসির উপর থেকে চাপ কিছুটা কমানো। রক্ষণ ভাগে ফাকুন্দো মেদিনার বদলে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো। মাঝ মাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলতে পারেন পারদেস। তাতে ডিপল, অ্যালেক্সিস মার্ক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে নিয়ে আর্জেন্টিনার পরিচিত মিডফিল্ড কম্বিনেশন আবারও দেখা যাবে। আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই স্ট্রাইকার প্রতিপক্ষের উপর দ্রুত চাপ তৈরি করতে বেশ কার্যকর। বাঁচা মরার এই লড়াইয়ে 4-4-2-1 ফরমেশনে খেলবে আলবিসেলেস্তারা। এদিকে বিশ্বমঞ্চে বড় সাফল্যের খোঁজে মিশর। বড় দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আফ্রিকার 7 বারের চ্যাম্পিয়নরা ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16-য় জায়গা করে নিয়েছে। 29 নম্বর র্যাঙ্কিংধারী দলটির বড় অস্ত্র মোহাম্মদ সালাহ। বয়স 34 হলেও গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। শুধু একজন তারকার উপর নির্ভরশীল নয়, মোস্তফা মোহাম্মদ, ওমর মারমুশদের মতো ফুটবলাররা আক্রমণ ভাগে বাড়তি ভারসাম্য দিয়েছে বিশ্বকাপে। মিশরে খেলার ধরন সাধারণত সংগঠিত ও হিসেবি। তারা ওপেন ফুটবল খেলতে চায় না। মাঝ মাঠে কম জায়গা দেওয়া, রক্ষণকে 8-7 রাখা ও দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠাই তাদের প্রধান কৌশল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মিশর খেলবে 4-2-3-1 ফরমেশনে।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।